এবং সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরি, এবং সেখান থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাকে উদ্দেশ্য করে বলছিলেন যে আগামীকাল উনি বড় কিছু ঘোষণা করতে চলেছেন। আজকে আমরা ঘোষণা পেয়েছি। আমি সাহিত্যিক বিনোদ ঘোষালের কাছে আরও একবার যাব, কিন্তু তার আগে আরেক সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি এই বাংলা ভাষাকে যাবতীয় সরকারি কাজে ব্যবহার করা এবং এক কথায় বাংলাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন একবার শুনেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। আমাদের বাংলা ভাষার সঙ্গে যুক্ত প্রত্যেকটি শিল্পী, কবি, সাহিত্যিক এবং বাংলা ভাষায় নিঃশ্বাস নেওয়া প্রতিটি মানুষের তরফ থেকে আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা যে এরকম একটি সিদ্ধান্ত সরকার নিতে পারল। বাংলা ভাষায় সমস্ত কাজ হবে, বাংলা ভাষায় মানুষ তার সরকারি পরিষেবা পাবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং এটার স্বপ্ন আমরা অনেকে দেখেছি, স্বপ্নে এই কথাটা আমরা ভেবেছি, এটা যে কখনো হতে পারে সেটা ভাবার মতো সাহস আমরা পাইনি। সরকারকে আরো একবার ধন্যবাদ। ভাবার মতো সাহস পাইনি আমরা। আমি এখান থেকেই বিনোদবাবুর কাছে যাব। বিনোদবাবু, কোথায় সাহসের অভাব ছিল যদি একটু বুঝিয়ে বলেন। আমরা কিছুক্ষণ আগে স্বদেশ মন্ত্রের কথা বলছিলাম। বঙ্কিমচন্দ্র তার যে উপন্যাসে স্বদেশ মন্ত্র উপহার দিলেন গোটা দেশকে বা দেশের সামনে রাখলেন, অস্ত্র হিসেবে তুলে দিলেন দেশবাসীর হাতে, সেটা বাংলা ভাষায় লেখা একটা উপন্যাস। তারপরে সে ভাষাকে আরও গড়ে পেটে নিলেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ নিজে, তারপরে তো আরও অনেকেই এলেন। তারপরেও সাহসের অভাবটা কোথায় ঘটলো? বাঙালি কি কোথাও নিজের আত্মবিশ্বাসের জায়গা থেকে পিছিয়ে ছিল? আত্মবিশ্বাসের অভাব হলো বাঙালির? তার সঙ্গে কি ইতিহাসের, জাতীয়তার কোনো সমস্যা আছে, দেশভাগের কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়, সাহিত্যিক হিসেবে যদি একটু পিছন ফিরে তাকান? সাহসের অভাব, বিনায়কের এই শব্দটা আমি আরেকটুখানি রং চড়িয়ে যদি বলি যে রাজনৈতিক দলগুলির সৎ সাহসের অভাব ছিল। সৎ সাহসটা না, ওই যে জুজু দেখানো। আমাদের পূর্বতন রাজ্য সরকার বারবার বলতেন যে বিজেপি সরকার এলে বাংলার অস্মিতা আঘাতপ্রাপ্ত হবে, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সর্বনাশ হয়ে যাবে। আসলে ওই সৎ সাহসের অভাব, যে এসেই দেখা যাক না, তারা আসুক না, তারা কি ক্ষতি করতে পারে, আসলে তাদের ভিতরে একটা ভয় ছিল। তারা ওই জুজুটা দেখাতেন আমাদের যে তারা এলে বোধহয় আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস সবকিছু লুণ্ঠন করে নেবে। আর এটা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার যে একটা লড়াই, তারই একটা অস্ত্র হিসেবে তারা এটাকে ব্যবহার করতেন। এবং সত্যি কথা বলতে আমি একজন নিরপেক্ষ অক্ষরকর্মী হিসেবে বা সাহিত্যিক হিসেবে বলছি, পূর্বতন সরকার বাংলা ভাষার জন্য কি করেছে আমি অন্তত খোলা চোখে খুব একটা কিছু দেখতে পাইনি। সত্যি বলছি, কিচ্ছু এই কাজটা যারা জুজুটা দেখাতেন যে বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, অমুক তমুক, বাংলা ভাষা রক্ষা করতে হবে, তারা নিজেরা কি করেছেন, করলো কারা? যাদেরকে এই অভিযোগটা করা হতো, যাদের বিরুদ্ধে যে তারা এলে বাংলা ভাষা সর্বনাশ হয়ে যাবে, তারা আসার 2-2.5 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা প্রধান সরকারি ভাষা হিসেবে গণিত হচ্ছে এবং প্রতিটি বাঙালিকে বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষাকে সরকারিভাবে ব্যবহার করতে হবে। এর থেকে আশা করাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে যে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, যে আমাদের চোখের সামনে ওই কুমিরছানা দেখানোর মতো, যে দেখো আমরা যদি চলে যাই তাহলে বাঙালির সর্বনাশ হবে। সম্পূর্ণ একটা ভুয়ো একটা ভয় দেখানো। এবং ওই যে সাহসের আগে সৎ সাহসের অভাব ছিল, সরাসরি লড়াইয়ের যে ক্ষমতা ছিল না আগের রাজ্য সরকারের, তার জন্যই তারা এই মেঘনাথ সেজে মেঘের আড়ালে বা এই ভাষা সংস্কৃতির আড়ালে তারা লড়াইটা চালানোর চেষ্টা করেছিলেন। এবং সেটা স্বাভাবিকভাবেই যে কোনো সত্য তা সূর্যের আলোর মতো, আজ না হোক কাল সে মেঘ থেকে ঠিক পরিষ্কার হবেই। আজকে তা হয়েছে এবং তা প্রমাণিত হয়েছে। শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করা, এটাই দাঁড়াচ্ছে। আমি চন্দ্রচূড় বাবুর কাছে একটু জানতে চাইবো যে এই পর্বের বিষয়টাও কি ইতিহাসে লেখা থাকবে আগামী দিনে, যে সরকারি স্কুলে বাংলা মিডিয়ামে বিশেষ করে পড়ানোর প্রবণতা বাড়বে? কখনো কখনো অভিভাবকদের বলতে হবে না আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কখনো কখনো বলতে হবে না যে বাস্তুকার সেটা আবার কি, ও ইঞ্জিনিয়ারের বাংলা হচ্ছে বাস্তুকার। এই বিষয়টা থেকে আমরা বেরোতে পারবো? ইতিহাসে লেখা থাকবে? এর অনেক কটা দিক আছে। এক হচ্ছে যে এত দশকের যে আমাদের একটা সংকীর্ণ প্রাদেশিকতার প্রচলন করা হয়েছে রাজনীতির মাধ্যমে, এই কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলাকে সবসময় বঞ্চনা করার একটা চেষ্টা চলছে এবং আঁকড়ে ধরার, ইংরেজি সরিয়ে শুধু বাংলা,
এই ভাষার সঙ্গে ভাষার একটা সংঘর্ষ গড়ে তোলা, এটার সঙ্গে যুক্ত হয়েছে যে স্কুল শিক্ষার প্রসারণ, যেখানে পরিকাঠামোটাই এত অবহেলিত, সেখানে ভাষা শেখাতে গেলে শেখাবেন কে, শিখবে কি? যেখান থেকে লোকের ভাষা জ্ঞান আজকে সবচেয়ে ভালো বোঝা যায়, আগে তো এতটা পরিষ্কার করে বোঝা যেত না। আজকে সমাজ মাধ্যমে লেখা দিয়ে বোঝা যায় যে বাংলা ভাষার কি দুরবস্থা বাঙালিদের হাতে। একদম, যে একটা বাক্য গঠন করতে পারে না, বানান ঠিক করে লিখতে পারে না। এটা শিক্ষার প্রতিফলন, শিক্ষা ব্যবস্থার প্রতিফলন এবং ব্যর্থতা। সুতরাং আমি যেটা বললাম যে এই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে বাংলাকে বাধ্যতামূলক করা হচ্ছে, এটা অত্যন্ত সুখবর এবং অতি বলিষ্ঠ পদক্ষেপ, এবং এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, অবশ্যই জানাবো। কিন্তু এর সঙ্গে সঙ্গে একই সঙ্গে এর স্কুল পরিকাঠামোটাকেও গড়ে তুলতে হবে এবং বাংলা ভাষার শিক্ষাটা যাতে ভালোভাবে দেওয়া যায় সেটার দিকেও নজর দিতে হবে। তা নাহলে বাংলা ভাষায় কোন বাংলা ভাষায় লিখবেন? পবিত্রবাবু যে প্রশ্নটা তুললেন যে কোন বাংলা ভাষা, তো সেখানে সেই বাংলা ভাষা হয়তো আমরাও বুঝে উঠতে পারবো না যে কিভাবে লিখছেন, কে কি বলছেন। কিন্তু এই যে একটা অ্যাটলিস্ট একটা ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি, একটা পরিচয় পাচ্ছি, এটাকে ওয়েলকাম করা ছাড়া মানে আমি অন্য কোনো রাস্তা দেখি না। এটা ওয়েলকাম, এটাকেই করতে হবে এবং এটাই আগে যাবার রাস্তা। অন্যান্য ভাষা চলতে থাকুক, বাংলার উপরে জোর দিক, কিন্তু স্কুল পরিকাঠামো, স্কুল শিক্ষা পরিকাঠামোর উন্নতি ঘটাতে হবে। অদ্ভুত লাগে অনির্বাণ, প্রতুল মুখোপাধ্যায় যখন গেয়ে উঠেছিলেন আমি বাংলায় গান গাই, আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় থাকি, তখন আমাদের শিহরণ জেগেছিল। আমরা বাঙালি, এত বছর পর একজন গায়ক, একজন গীতিকার তিনি লিখলেন, গাইলেন, তাতে আমাদের শিহরণ জাগছে। আমরা তামিল ভাষা, কন্নড় ভাষা, অসমিয়া ভাষা, তেলুগু, তাদের মতো সম্মান দিতে পারিনি আমরা বাংলা ভাষাকে। কোথাও যে সাহসের কথাটা বা রাজনৈতিক সদিচ্ছা বা সৎ সাহসের কথাটা বিনোদবাবু বলছিলেন, চন্দ্রচূড়বাবু নিয়ে এলেন বিনায়কবাবু কথার প্রসঙ্গে, আমি সেটা নিয়েই বলরামবাবুর কাছে যাবো আপাতত। কোথাও কি একটা ইন্টারলিঙ্কড ব্যাপার ছিল, মানে একটার সঙ্গে একটা সংযোগ ছিল। কেন বলছি, ধরুন এই যে বাংলা ভাষার অপমানের প্রশ্ন, কিছু বলতে যাচ্ছেন বিনোদবাবু, প্লিজ বলে নিন। আমি একটা লাইন শুধু যোগ করছি, সেটা তোমরা যে প্রসঙ্গটা ধরেছিলে যে শিক্ষার ক্ষেত্রে, বা আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন শিক্ষার ক্ষেত্রে, আমি শিক্ষার সঙ্গে সঙ্গে আরো একটা মানে প্রসঙ্গ যুক্ত করতে চাই। সাধারণ মানুষের না এই মাতৃভাষা বা আমাদের বাংলা ভাষা সরকারিভাবে ব্যবহার হলে সাধারণ মানুষ যারা ইংরাজি শিক্ষাতে অতটা শিক্ষিত নন, তাদের ভয় অনেক কাটবে। যে কোনো একটা আবেদনপত্র কোথাও একটা সরকারি অফিসে জমা দিতে গেলে তাকে পরনির্ভর হতে হয়, কারণ তিনি ইংরেজি ভাষাটা ভালো করে জানেন না বা বোঝেন না, বা লিখতে নিজের ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় তিনি অনেক সহজে যে কোনো বিজ্ঞপ্তি বা যে কোনো চিঠিপত্র তিনি পাঠ করতে পারবেন, তিনি লিখতে পারবেন। ফলে এটা যে ভয়ও কিন্তু সাধারণ মানুষের অনেকটা কাটবে বলে আমার মনে হয় এই উদ্যোগে। ঠিক, এটুকুই। ঠিক, আমি এই প্রসঙ্গে বলরামবাবুর কাছে আসবো। বলরামবাবু, এটা কি নিতান্ত কাকতালীয় ধরে নেবো? ধরুন সর্বশেষ এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিলেন, দুই ছাত্র, তারা নিজের স্কুলের বাংলা শিক্ষক চেয়ে প্রাণ দিলেন। তারা কোন শিক্ষক পেয়েছিলেন? উর্দু ভাষার শিক্ষক। কোনো বিরোধ নেই, উর্দু শিক্ষকতা করবার মতো, শেখানোর মতো এবং শেখবার মতো একটি ভাষা, নিশ্চিতভাবে শেখার মতো একটি ভাষা। কিন্তু একটি এলাকাতে বাংলাভাষী মানুষের সংখ্যা এত বিপুল যে তারা সেখানে বাংলার শিক্ষক পাচ্ছেন না, বদলে তাদেরকে উর্দু শিক্ষক পাঠানো হচ্ছে। এটা তো শুধুমাত্র সেই ভাষার অপমান নয়, সেই মানুষকে দীর্ঘকালীন একটা বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া, এবং সেটা তাদের শিক্ষাতে এফেক্ট করবে। তারা নিশ্চয়ই উর্দু ভাষায় পড়বেন না, উর্দু মিডিয়ামের ছাত্র না, তারা বাংলা শিক্ষাটা মৌলিক অধিকার। এর সঙ্গেই কোথাও অদ্ভুতভাবে আমি মনে করিয়ে দেবো আরেকবার, ঢুকে গিয়েছিল কিছু অদ্ভুত মিশেল, কিছু অদ্ভুত ভেজাল। আমি বলবো আকাশের রংকে আসমানি রং, এ আমরা শুনেছি, কিন্তু রামধনুকে রংধনু বলতে হবে, রাম আছে শব্দটা সেকুলার নয়, এটা তো ভেজাল। এই ভেজাল ঢোকানো আর ওখানে বাংলার শিক্ষক চেয়ে উর্দু শিক্ষক পাওয়ায় দুটোর কি কোনো মানে যোগাযোগ ছিল বলরামবাবু মনে হয়? বিষয়টাকে আরেকটু ব্রড স্পেকট্রামে যদি দেখি, তাহলে না তো আমরা বঙ্কিম পড়েছি, না তো আমরা জীবনানন্দ দাশ পড়েছি। আমরা সাহিত্য বলতে একটা মিশেল বস্তুকে আমরা সামনে নিয়ে চলে আসছি, যার প্রথমটা পড়লে দ্বিতীয়টার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না।
এবার কথা হচ্ছে যে অনেকে বলতেই পারেন যে চলিত নিয়ে বিবেকানন্দ যা বলছেন, রবীন্দ্রনাথ যা বলছেন, তার সঙ্গে হয়তো অনেকের মত মিল না মিল, সেটা পরের কথা। বিষয় হচ্ছে উর্দু একটা ভাষা, সেখানে এখানে বারবার করে ইসলামিক টাইমে বাংলা ভাষার মধ্যে উর্দুকে মেশানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে মেশানো হয়েছে। এটা নিয়ে রবীন্দ্রনাথ ব্যাপকভাবে তার বিরোধিতা করেছেন, ব্যাপকভাবে। যেমন খুনের সম্পর্ক তিনি বলছেন, নজরুলকেও বলছেন যে রক্ত বলো, রক্ত হচ্ছে প্রকৃত কথা। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমরা যে মধ্যিখানের একটা মানে পেন্ডুলামের মতো ঘুরতে আরম্ভ করলাম, আমরা না শিখলাম বাংলা, না শিখলাম ইংরেজি, না হিন্দি, একটা খিচুড়ি মার্কা বস্তুতে এসে দাঁড়ালাম। আমার যখন এই যে এক্ষুনি বলছিলেন যে একটা গ্রামের অত্যন্ত দরিদ্র ক্লাস 1-2 পাস, সে অন্তত কোনো রকমে অ আ ক খ লিখতে জানে, সে একটু বানান করে একটা অ্যাপ্লিকেশন লিখলো। আগে কি না, ইংরেজিতে না হলে সরকারে নেবে না, আইন আদালত কেউ নেবে না, ইংরেজিতে প্লিড করতে হবে। এই যে বিভিন্ন কোর্টে ইংরেজিতে প্লিড করতে হবে। একজন বাঙালি মিডিয়াম থেকে উঠে আসা একজন অ্যাডভোকেট, সে হয়তো কোনো গভর্নমেন্ট কলেজে পড়েছে, খুব একটা বেশি ইংরেজি জানে না, সে প্লিড করতে গিয়ে না পেরে একজন সিনিয়র খুব ভালো ইংরেজিতে ইংলিশ মিডিয়াম থেকে আসা একজন তাকে বেশি বেশি করে টাকা দিচ্ছে। এখনকার একটা অভ্যেস হয়ে গেছে, আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, ইংলিশ যে করেই হোক, ধার দেনা, গরুর মতো গাধার মতো পরিশ্রম করে আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে একটু ভর্তি করে দিন। এরকম মানে ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম গজিয়ে উঠেছে। না আমরা বাংলা শিখেছি, না ইংরেজি। বলরামবাবু একটা ইন্টারেস্টিং কিউ দিয়ে গেলেন, কিন্তু বাংলাকে দীর্ঘদিন ধরে সরকারি ভাষা না করার পিছনে কি তাহলে এই ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবসা যারা চালিয়েছেন দীর্ঘকাল, বিভিন্ন শাসক দলের বিভিন্ন শিবিরে যাদের অবস্থান ছিল, তাদেরও কিছু অবদান আছে? মানে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ, আর ওদিক থেকে আসছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ, সবটার জন্যই কি আজ পর্যন্ত এই পদক্ষেপ করা হলো না? একদম দেখুন, বাংলা মিডিয়াম স্কুলগুলোর পুরো 12টা বাজিয়ে দেওয়া হলো, স্কুল বন্ধ, আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছাত্রছাত্রী নেই। কার্যত মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে সেই মাতৃদুগ্ধে বিষ মেশানো হয়েছিল, যাতে করে এই মাতৃদুগ্ধটা মানুষ আর মুখে না তোলে। সেখান থেকে একটা মুক্তি ঘটলো, মুক্তির পথ দেখতে পেলাম আমরা, এটা তো বলতেই পারি। কিন্তু একই সঙ্গে আমাদের বোধহয় আজকে আরেকটা দিকেও নজর রাখা দরকার, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে মাতৃমন্ত্র, যা উচ্চারণের ক্ষেত্রেও একটা বড়সড় রকমের প্রতিবন্ধকতা লাগিয়ে। সংগ্রামীদের কাছে তুমি বলছিলে সঞ্জীবনী, স্বাধীনতা সংগ্রামীদের কাছে আজকে সেই বন্দে মাতারম নিয়ে বারবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এমনিতেই কেন্দ্রীয় সরকার বন্দে মাতারমে গুরুত্ব দিচ্ছে। বন্দে মাতারমে অপমান হলে হাজতবাসও হতে পারে। বন্দে মাতারমকে এত সম্মান এর আগে কোনো সরকার দেয়নি এরকম ভাবে। কিন্তু এই বন্দে মাতারম নিয়ে শুভেন্দু অধিকারী বারবার কি বলেছিলেন একবার দেখাবো। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্য প্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করব আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। ঠোঁট নড়ছে না দেখছি আমরা, সেদিনকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর কিন্তু আরো কড়া দাওয়াই রেখেছেন, যেটা অয়ন বলছিলেন যে কেন্দ্রীয় সরকারও কিন্তু এবার বন্দে মাতরমের অপমানে, বন্দে মাতরম উচ্চারণে যদি কারোর লজ্জা বোধ হয়, তার জন্য বড়সড় দাওয়াই রাখছেন। কি বলছেন পরবর্তী সময় শুভেন্দু অধিকারী, সেটাও আপনাদের শোনাবো, শুনুন। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি, বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, নিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। না, ভারতের নাগরিক তিনি যে ধর্মেরই হোক না কেন, হন না কেন, ভারতের জাতীয় স্তোত্র হোক, জাতীয় গান হোক, জাতীয় সঙ্গীত হোক, এগুলো তো পালন করতেই হবে। আজকে অনির্বাণ
এখানে বিভিন্ন থিয়েটারে যেখানে সিনেমা চলে, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সেখানে বলতে হয়, মানে এর আগে চালু হয়েছিল যে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ান। এটা বলে করাতে হয়, হ্যাঁ, বলে করাতে হয়, সেটা সব থেকে দুর্ভাগ্যের। আমাদের সঙ্গে চন্দ্রচূড় বাবু এবং বলরামবাবু দুজনেই রয়েছেন। আমার মনে হয় চন্দ্রচূড় বাবুর কাছে একবার যাই। তার কারণ চন্দ্রচূড় বাবুর নেতাজি গবেষণা যতটা মানুষ মন দিয়ে পড়েছেন, আমি একটু ছোট করছি না বাকি সেই গবেষণাকে, নিশ্চিতভাবে কালোজয়ী কাজ করেছেন চন্দ্রচূড় বাবু এবং অনুজ ধর দুজনে মিলে। ততটা মন দিয়ে কি স্বাধীনতার ঠিক অব্যবহিত 1 দশকের যে ইতিহাস চন্দ্রচূড় বাবু লিখেছেন সেটা মন দিয়ে পড়েছিলেন? যদি পড়তেন তাহলে বোধহয় আজকের দিনে অনেক কিছু ডিকোড করতে বাঙালি হিসেবে আমাদের সুবিধা হতো। চন্দ্রচূড় বাবু, আপনি খুব ভালো বুঝতে পারছেন আমি কেন এই কথা এলাম হঠাৎ বন্দে মাতরমের প্রসঙ্গে। আমি আপনার কাছেই বলবো যে আপনি একটু ক্লিয়ার করুন কেন বন্দে মাতরমকে পিছনের সারিতে ঠেলে দেওয়া হলো। আমি যদি খুব প্রিসাইজলি বলি, ধরুন আমাদের এই বাংলাতে দীর্ঘকালীন তো কমিউনিস্ট শাসন চলেছে, তার আগে তারা দীর্ঘকালীন প্রধান বিরোধী থেকেছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় জাতীয় কংগ্রেস করেছে, জ্যোতিবাবুর মতো 2-1জনকে বাদ দিলে। বিনয় চৌধুরী কংগ্রেস নেতা, সরোজ মুখার্জি কংগ্রেস নেতা, এমনকি কেরালের EMS নাম্বুদ্রিপাদ যিনি কমিউনিস্ট পার্টির পরবর্তীকালে সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি কেরালের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন 1937 সালে। তো এরা যখন কংগ্রেস করতেন তখন তো ইনকিলাব বলতেন, তখন তো বন্দে মাতরমই বলতেন। কংগ্রেস ছেড়ে কমিউনিস্ট পার্টিতে আসার পর ইনকিলাব বলতে লজ্জা হলো না, বন্দে মাতরম বলতে লজ্জা হলো, এবং মানুষের মধ্যে লজ্জাবোধ জাগিয়ে দেওয়া হলো কেন? আর তাতে যারা বন্দে মাতরম মন্ত্র নিয়ে দেশকে স্বাধীন করলেন, যারা দেশের স্বাধীনতার সবটা দাবি করেন কৃতিত্ব, কংগ্রেস, তারাই বা তাকে পিছিয়ে দিলেন কেন? চন্দ্রচূড় বাবু, একটু ইতিহাসটা আমাদের বুঝিয়ে বলবেন। অনির্বাণ, এখানে আবার সেই রাজনীতির খেলাই খুঁজতে হবে। প্রথমে যখন 1937 সালে বন্দে মাতরমকে ছোট করার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, তখন সুভাষচন্দ্র এবং অনেকেই প্রবল আপত্তি জানিয়েছিলেন, এবং সুভাষচন্দ্র জওহরলাল নেহরুকে চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছিলেন যে এটা যে মৌলবাদীদের যে এই দাবিটা, এই একটা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে ভেবো না যে ওরা চুপ করে বসে যাবে, একটার পর একটা দাবি, নতুন নতুন দাবি উঠে আসতে থাকবে। ফলে তিনি তার বিরোধিতা করেছিলেন, কিন্তু যেহেতু দলীয় সিদ্ধান্ত, মানে ডিসিপ্লিনের জন্য, সেটাকে মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এবার ঘটনাচক্রে যেদিকে দেশের রাজনীতি এগোতে থাকে, যে এই সাম্প্রদায়িক সংঘর্ষ যেটা হতে থাকে এবং দেশকে এক রাখার যে প্রচেষ্টা কংগ্রেসের সেই সময়কার, যে বিভাজন যাতে না হয়, সেইগুলো মাথায় রেখেই এই বিষয়তে আর জোর দেওয়া হয়নি। কিন্তু তারপরে পরবর্তীকালে ভারত স্বাধীন হয়ে যাবার পর, যখন পাকিস্তান আলাদা দেশ হয়ে গেল এবং ভারত আলাদা দেশ হয়ে গেল, তখন যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হচ্ছে, তখন কিন্তু এই বন্দে মাতরমের ইস্যু উঠে আসে, এবং সেখানে খুব পরিষ্কার ভাবেই রাজেন্দ্র প্রসাদ ইত্যাদি যারা নেতা ছিলেন, টপ লিডার যারা ছিলেন, তারা বন্দে মাতরমকে সামনে নিয়ে আসার পক্ষে ছিলেন। কিন্তু ওই যে একটা সেকুলার শব্দটার অপব্যবহার করে সেই অনুযায়ী যে পলিসিগুলোকে তৈরি করা হতে থাকে, সেখানে ওই মানসিকতা যেটা কাজ করে যে এইটা যদি আবার আমরা তুলে নিয়ে আসি তাহলে একটা ভোট ব্যাংক হয়তো চলে যেতে পারে। এই যে ভয়, কে কি মনে করবে, কোন সম্প্রদায় কি মনে করবে, মানে অ্যাপ্রোচ করা, বোঝানো, একটা মানে ব্রিজ তৈরি করা দুটো সম্প্রদায়ের মধ্যে, সেই প্রচেষ্টার পরিবর্তে ভয়ে ভয়ে গুটিয়ে যাওয়া এবং নিজের যে গৌরবময় ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ওপরে চাপা দিয়ে দেওয়া, এই একটা অদ্ভুত মানসিকতার রাজনীতি চলে আসে 7-8 দশক ধরে। এবং এই যে নতুন মিলেনিয়াম যেটা, সেই তখনই উঠে আসে এই নতুন দাবি, নতুন প্রজন্মের হাত ধরে। এটা এই যে বিজেপি যে 2014 সালে ক্ষমতায় আসে, এর পেছনে অনেকটাই কিন্তু সেই ফোর্সটা কাজ করেছিল, সেই শক্তিটা কাজ করেছিল নতুন প্রজন্মের যে নতুন ভাবনা চিন্তা, পুরনো বস্তা পচা যে রাজনৈতিক ধ্যান ধারণা, সেগুলোকে ভেঙে দিয়ে নতুন একটা চিন্তা ভাবনা গড়ে তোলার যে প্রচেষ্টা, আজকে বন্দে মাতরমের সামনে আসার মধ্যে আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। সেটা সরকারি স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি, এবং জনগণমনর যে ঐতিহ্য রয়েছে, যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, বন্দে মাতরম আরো আগে শুরু হয়েছে তার প্রচলন, বিপ্লবীদের মন্ত্র, সব দেশপ্রেমের মন্ত্র হিসেবে, রাস্তায় সাধারণ মানুষের মন্ত্র হিসেবে তখন
সেই জিনিসটাকে আমরা যতই চেষ্টা করি সেটাকে চাপা দেওয়া মানে আমাদের ঠিক। নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাসকে চাপা দিয়ে দেওয়া। ঠিক। তো এইটা নতুন প্রজন্মকে আমি কৃতিত্ব দিতে চাইবো। ঠিক। আমি বলরাম বাবুর কাছে যাব যে কোনো ধর্ম হোক, যে কোনো জাতপাত হোক, আমরা নাগরিক, আমরা ভারতীয়, আমরা গর্ব করি আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে, আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে। সেই দিক থেকে এখনো পর্যন্ত কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে ঠোঁট নাড়তে কিন্তু দেখছি না। বিষয়টা একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, হুম। সবসময় একভাবে দেখলে হবে না। যারা ঠোঁট নাড়ছেন না হুম। তারা ঠোঁট নাড়তে চাইছেন না, আচ্ছা। তাই জন্য ঠোঁট নাড়ছেন না। তারা চান না যে ভারতবর্ষকে তারা বন্দনা করবেন, মাতৃরূপে বন্দনা করবেন। হুম। আমরা যারা রাষ্ট্রকে মাতৃরূপে পূজন করি, হুম। আমাদের কাছে ভারত মাতা বলি। হুম। আর এই ভারত মাতা আমাদের কাছে দুর্গা স্বরূপ। ঠিক। তঙ্গি দুর্গা দশপ্রহরধারিণী, অর্থাৎ তিনি দুর্গা, তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী। তার মানে ভারত মাতা আমার কাছে একটা জীবন্ত বস্তু, ঠিক। যে বস্তু আমি রেগুলার ফিল করি। আমরা বলি যখন বিছনা থেকে নামছি যে ক্ষমা করো মা, আমি তোমার বুকে পা দিচ্ছি। ঠিক। এই যে মনোবৃত্তি, এটা হচ্ছে মাতৃভক্ত যারা, তারা অর্থাৎ রাষ্ট্রকে তারা মা হিসেবে মা রক্ষা রূপে করতে চায়। দেখছেন যারা, রক্ষা করতে চান যারা। এবার বিষয়টা হচ্ছে যারা এই দেশকে মাতৃরূপে মানেই না, এটা যাদের কাছে একটা জাস্ট একটা ল্যান্ড, তারা মনে করেন এইখানে আমাদের শেকড় নেই। আমাদের শেকড় অনেক বৃহদাংশে। হুম। এখান থেকে দুটো ভাগ, একটা হচ্ছে কমিউনিস্টরা ইন্টারন্যাশনাল কমিউন হুম। চিন্তা ভাবনা করছেন, আর একটা ইসলামিক ব্রাদারহুড চিন্তা ভাবনা করছেন। হুম। এরা দুজন কিন্তু ভারতবর্ষকে তার মা হিসেবে মেনে নিতে চাইছেন না। চাইছেন না ঠিক আছে, কিন্তু আমাদেরও একটা কর্তব্য আছে, আমাদের সেই সমস্ত মানুষদের মানাতে হবে, হয় কথায় না হলে অন্য কোনোভাবে, হয় কথায় না হলে হাজত বাস করিয়ে, তাই তো হয়। নয় অন্য সে কোনোভাবে। আইন আসছে তো, হ্যাঁ। সে আইনই তো আসছে। অর্থাৎ আমার দেশের স্বাধীনতা সংগ্রামের, আমার দেশের স্বাধীনতা অর্জনের যে মাতৃমন্ত্র, স্বদেশ মন্ত্র, তা উচ্চারণে যদি সত্যিই কারোর লজ্জাবোধ হয়, হুম। তাহলে তাকে সহনাগরিক হিসেবে পেতে বুঝিয়ে বলার পরেও হুম। আমাদেরও লজ্জাবোধ হবে। তখন কি করা হয়? কোনো নাগরিক যদি এমন কোনো কাজ করেন যা সামাজিক লজ্জার, তাকে তো কিছুদিন দূরে রাখতে হয় সংশোধন হওয়ার জন্য, সংশোধন করাবার জন্য। সেভাবেই করতে হবে। একদম একটা ছোট্ট